আচ্ছা, তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা গতদিন সম্ভবত দ্রাব্যতার গুণফল পর্যন্ত পড়েছিলাম নাকি? দ্রাব্যতা গুণফলের বিভিন্ন রাশিমালা পড়েছিলাম এবং দু একটা ম্যাথও করছিলাম। সেখান থেকে ম্যাথগুলো কি পারবে তোমরা? তার দ্রাব্যতার গুণফল, হ্যাঁ, ওই যে কিছু ম্যাথ করছিলাম যে এবি টাইপের যৌগ বা এবি টু টাইপের, পারবে এগুলো? আচ্ছা, তাহলে এগুলো পারলে তাহলে আজকে আমরা কি পড়বো দেখি। আমাদের এর পরের টপিকসে যাওয়ার আগে আমরা দেখি নিই কি কি করা যায় আজকে। তো শুরুতেই আমরা পরিচয়। তাহলে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে দ্রাব্যতার উপর সম আয়ন প্রভাব এবং অধঃক্ষেপণ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা। যদি সম্ভব হয় তাহলে অধঃক্ষেপণটা আলোচনা করব। আমরা মেইনলি প্রায়োরিটি দিব আজকে দ্রাব্যতার উপর সম আয়ন প্রভাব সংক্রান্ত গাণিতিক সমস্যার উপরে। তো এখান থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয়, এই ম্যাথগুলো আমাদেরকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো চলো আমরা আজকের শিখন ফলটা দেখে নিই। তাহলে আজকের ক্লাসগুলো শেষে তোমরা সমায়নের কারণে যে দ্রাব্যতার মান কমে যাচ্ছে সেটা গাণিতিকভাবে প্রমাণ করতে পারবে, এবং আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল এদের সম্পর্ক থেকে কোনো একটা মিশ্রণে অধঃক্ষেপ সৃষ্টি হবে কিনা, অর্থাৎ দুইটা দ্রবণকে যখন আমরা মিশ্রিত করবো তখন সেখানে কোনো অধঃক্ষেপ সৃষ্টি হবে কিনা সেটা নির্ণয় করতে পারবে। তাহলে আসি এরপরে। আমরা গতদিন একটা ম্যাথ করেছিলাম দ্রাব্যতা গুণফল দিয়ে। তো ওইটার মতো করে একটা ম্যাথ দেখো, আরেকটা এটা পারবে কিনা দেখো। তো যে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইড এর সম্পৃক্ত জলীয় দ্রবণের মধ্যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে 9.843 ইন্টু 10 ইনভার্স কত এটা? গ্রাম পার লিটার ইনভার্স 1। হ্যাঁ, গ্রাম পার লিটার। তাহলে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল কত? তাহলে আমাদেরকে এখন দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলছে এবং দ্রাব্যতার মান দেওয়া আছে, তবে এক্ষেত্রে দেখো সরাসরি দেওয়া নেই। তাহলে আমাদের যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা কিভাবে করব? তাহলে দেখো আজকে শুধু এই ম্যাথটা আমি বোর্ডে করাচ্ছি, বাকিগুলো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে। এই ম্যাথটা একটু কষ্ট করে তুলে নাও বোর্ড থেকে। তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। এখানে মোটামুটি আছে, এটা গতকাল অন্য একটা সেকশনে করেছি তো করে দেওয়া আছে। তোমরা কি ম্যাথটা দেখতে পাচ্ছ? স্যার বোর্ড এটা ঝাপসা। বোর্ড ঝাপসা দেখা যাচ্ছে? আচ্ছা, দেখি একটু চেষ্টা করে লাইটিং করে এটা ক্লিয়ার না। দেখা যায় কিনা দেখো তো। দেখা যাচ্ছে বোর্ড? বোর্ড কি দেখা যায় কিনা? যাচ্ছে স্যার। আচ্ছা, আর এখান থেকে আমি একটু আলোচনা করে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে একটু মিলে নাও। তাহলে দেখো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইডের, যেহেতু আমাকে সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, তাহলে আমরা এই দ্রবণে ফেরিক হাইড্রোক্সাইড পানিতে কিভাবে আয়নিত হয় সেটা লিখবো। যে ফেরিক আয়ন হচ্ছে এবং 3 মোল হাইড্রোক্সিল আয়ন হচ্ছে। ঠিক আছে, তাহলে 1 মোল ফেরিক হাইড্রোক্সাইড ভেঙে আমরা 1 মোল ফেরিক আয়ন এবং 3 মোল হাইড্রোক্সিল আয়ন পাচ্ছি। যদি আমি ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতাটাকে S বলে ধরে নিই, এটাই যদি S বলে ধরা হয় তাহলে দেখো তো সেখান থেকে আমরা S মোল ফেরিক হাইড্রোক্সাইড থেকে S মোল ফেরিক আয়ন এবং 3S মোল হাইড্রোক্সিল আয়ন পাবো। যেহেতু এখানে 1 মোল ফেরিক হাইড্রোক্সাইড থেকে আমরা 3 মোল হাইড্রোক্সিল আয়ন পাচ্ছি, তাই S মোল ফেরিক হাইড্রোক্সাইড থেকে 3S মোল ফেরিক হাইড্রোক্সাইড পাওয়া যাবে। এখন আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে দেখো, যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে সম্পৃক্ত দ্রবণের মধ্যে। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, তার সম্পৃক্ত দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যেটা, সেটাই হচ্ছে দ্রাব্যতা। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা যে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যেটা 3S পেয়েছিলাম, সে 3S সমান হচ্ছে প্রশ্নে যে মানটা দেওয়া আছে সেটা। প্রশ্নে দেওয়া আছে দেখো 9.843 ইনটু 10 ইনভার্স 9 গ্রাম পার লিটার। তাহলে এখন 3S সমান এটা লিখছি, 3S সমান এটা বলে তাহলে S এর মান 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করে পেলাম এটা 3.281 ইনটু 10 ইনভার্স 9 গ্রাম পার লিটার। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে গ্রাম পার লিটারে,
কিন্তু আমাদেরকে দ্রাব্যতাকে প্রকাশ করতে হবে মোল পার লিটারে। তো গ্রাম পার লিটার থেকে মোল পার লিটার এখানে কনভার্ট করার জন্য আমরা আগে করেছিলাম যদি গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে যেতে হয় তাহলে আমাদেরকে আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখন দেখো যদি আমরা হাইড্রোক্সিল, যেহেতু এটা হাইড্রোক্সিল আয়নের জন্য আমাদের ঘনমাত্রা দেওয়া আছে, হাইড্রোক্সিলের ভরটা যদি নির্ণয় করি, অক্সিজেনের ভর হচ্ছে 16, হাইড্রোজেনের 1, দুইটা মিলিয়ে হচ্ছে 17। তাহলে এই যে পরিমাণটা আমরা পাইছি এস এর মান, সেটাকে 17 দিয়ে ভাগ করলে আমরা মোল পার লিটার এককে দ্রাব্যতার মান পেয়ে যাব। এতটুকু পর্যন্ত বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা দেখো তো। শুধু ওই মানটা 3s সমান এখান থেকে আমরা যে s পর্যন্ত নির্ণয় করছি এটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আমি লাইটও দিলাম। ওইখানে স্যার টোটাল রেজাল্ট আছে এই যে গুণ করে 27 স্কয়ার। লাইটটা হ্যাঁ স্যার বলো। স্যার ওখানে যে টোটাল গুণফলটা আছে 27 স্কয়ার, আর এখানে তোমার প্রশ্নটা বুঝে নেই স্যার ওইখানে তো 27 স্কয়ার আসছে না, 27 s স্কয়ার। 27 s to the power 4 না না s স্কয়ার, ওই যে s ইনটু 3s কিউব। স্কয়ার কোথায় দেখতে পাচ্ছ? আমি আগে ওই অংশটা কথা বলছি, এই অংশটা বুঝে যায় কিনা দেখো। এই যে অংশটা করলাম এটা বুঝছি। এটা বুঝছি স্যার, আচ্ছা এটা বুঝছি স্যার। স্যার জি এটা স্যার। স্যার 3s ইকুয়ালস টু এত কেন হয়েছে স্যার বুঝিনি স্যার। 3s কেন হয়েছে এটা? জি স্যার। আচ্ছা এখন প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে দেখো, প্রশ্নটা একটু পড়ে দেখো তো, যে ফেরিক হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা দেওয়া আছে না? জি স্যার। তো হাইড্রোক্সিল আয়ন আমরা কতটুকু পাইছি? 3s মোল। আমরা যেটা ধরছি যে ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যদি আমরা s ধরি, হাইড্রোক্সিল আয়নের দ্রাব্যতা কত হচ্ছে? 3s। তাহলে এই 3s সমান হচ্ছে এটা, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। স্যার বুঝছি স্যার। ঠিক আছে, তো এখান থেকে s এর মানটা বের করছি। এরপর আমরা জানি দ্রাব্যতা গুণফল KSB সমান কি ফেরিক আয়ন ইনটু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এখান থেকে দেখো এই যে আমরা তো এগুলো আগে নির্ণয় করছি 27 s to the power 4, এখন সেখানে শুধু এই s এর মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা স্যার ওইখানে 3x এই যে হাইড্রোক্সাইডের এই যে ঘনমাত্রা যেখানে 3s কিউব আছে স্যার, তাহলে এখানে শুধু 3s বসছে কেন? 3s কিউব আছে? জি স্যার, এই যে এখানে। হ্যাঁ তুমি কি এলএন থেকে এলএনটা বলতেছো? হ্যাঁ স্যার, এখানে স্যার 3s কিউব আছে, তাহলে ওই লাইনে স্যার ওই যে ওই প্যারাতে 3s ইকুয়াল টু জাস্ট 9.843 হইছে কেন? এটা আমরা তো এখানে এই 3s এর পরিমাণটা লিখছি, যে এখানকার 3s যেটা আছে এই 3s সমান হচ্ছে এটা। এখন এইখান থেকে আমরা s এর মানটা যখন বসাবো, দেখো এখানে দুইটা গুণ করে আমরা কত পাচ্ছি, যে 3টি কিউব করে 27 পাচ্ছি। এখানে s কিউব, s এর সাথে s গুণ, s কিউবের সাথে s গুণ করলে s to the 4। তো এখানে শুধুমাত্র আমরা s এর মানটা বসাই দিব। এটা তো হচ্ছে তোমার ওই যে সূত্রের জন্য, যে আমরা যে দ্রাব্যতা গুণফল একটা সূত্র পড়ছিলাম, যে সেখানে কি ছিল যে আয়নগুলোর ঘাত সহ ঘনমাত্রার গুণফল, সেটাকে বলা হয় দ্রাব্যতা গুণফল। তো এখানে 3 আছে বলে দেখো এখানে কত আছে? 3 আছে না, যে ফেরিক আয়ন হাইড্রোক্সিল আয়ন, এখানে ইয়া কত আছে? 3 আছে সহগ। তো সহগটা পাওয়ার হিসেবে আসছে। বুঝতে পারছি স্যার। তাহলে এই ম্যাথটা কি পারা যাবে? জি স্যার। আচ্ছা, তো এটা আমাদের বইতে করে দেওয়া আছে, তাও আমি করে দিয়েছি, বুঝে যায় কিনা দেখো। এই টাইপের ম্যাথগুলো হয়তো বা দিতেও পারে। তাহলে এরপরে চলে আসি আমি এরপরের টপিকস। এরপরের টপিকসটা হচ্ছে আমরা দ্রাব্যতার উপর সম আয়ন প্রভাব নিয়ে কিছু পড়ব বলছিলাম। তো আমরা দেখি এরপরে দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতা নির্ণয়, এই ছকটা কি করছিলাম গতকাল, দেখছিলাম। জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, এটা পারবো, এটা একটু মনে রাখবো আমরা, যাতে ম্যাথগুলো করতে পারি। এখন আসি সম আয়ন প্রভাব নিয়ে কিছু গাণিতিক সমস্যা। তোমরা কি প্রশ্নটা দেখতে পাচ্ছ স্ক্রিনে? আচ্ছা রুমান, এটা পড়ো তো দেখি প্রশ্নটা কি কি দেখা যাচ্ছে। স্যার রুমান নাই তো। রোমান নাই, আচ্ছা রিফাত পড়ো। ওই যে মাহবুব রহমান, এখানে আমি শুধু রহমানটা দেখতে পাচ্ছি, এই জন্য রোমান বলে বলছিলাম। আচ্ছা, তো
রিফাত এটা পড়ো দেখি, প্রশ্নটা পড়া যাচ্ছে কিনা। রিফাত কি আমাকে শুনতে পাচ্ছে না? স্যার আমি পড়ি। আচ্ছা পড়ো, মাও পড়ো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলভার ক্লোরাইড দ্রব্যতার গুণফলের মান 1.8 × 10⁻⁻10। ওই হুম, তাপমাত্রায় 0.1 মোল হুম। সিলভার নাইট্রেট দ্রবণে সিলভার ক্লোরাইড দ্রব্যতার মানের কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা ধরো এখানে আমাদেরকে দুইটা দ্রবণ দেওয়া আছে, একটা হচ্ছে কি সিলভার ক্লোরাইড, ঠিক আছে, আর একটা দেওয়া আছে সিলভার নাইট্রেট। তো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান আমাদেরকে দেওয়া আছে। বলছে এই দ্রবণটাকে যদি আমরা সিলভার নাইট্রেটের সাথে মিশাই তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মানে কোনো পরিবর্তন হবে কিনা। তো স্যার দেখো তো এই যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান যেটা দিচ্ছে সেটাই কম না? এই যে 10⁻⁻10 মানটা অনেক কম না? জি স্যার। জি স্যার। তো দ্রাব্যতা গুণফলের মান কম হওয়া মানে হচ্ছে এটা স্বল্প দ্রবণীয় যৌগ। তো আমরা দ্রাব্যতা গুণফলটা কার জন্য হিসাব করি স্যার? স্বল্প দ্রবণীয় যৌগের জন্য না, যেগুলো পানিতে খুব কম পরিমাণে মিশে এদের জন্য। তার মানে সিলভার নাইট্রেটটা হচ্ছে স্বল্প দ্রবণীয়, সিলভার ক্লোরাইডটা হচ্ছে স্বল্প দ্রবণীয় এবং সিলভার নাইট্রেটটা হচ্ছে বেশি দ্রবণীয়। আচ্ছা, এখন আমাদের বলছে এই দুইটা দ্রবণকে মিক্স করে দিলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার কোনো পরিবর্তন হবে কিনা। তা আমি বোর্ডে বুঝিয়ে দিব, তবে তার আগে স্ক্রিনটাতে দেখে নাও তোমরা একটু। দেখো সিলভার ক্লোরাইড জলীয় দ্রবণে নিম্নরূপে আয়নিত হয়। তাহলে আমরা আয়নিত আর এইগুলো পারি। সিলভার আয়ন, সিলভার ক্লোরাইড আয়নিত হয়ে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হচ্ছে। এবং এখান থেকে আমরা যদি সিলভার ক্লোরাইডের দ্রাব্যতাটাকে এস বলে ধরে নিই, দ্রাব্যতার মান তো আমাদের দেওয়া নেই, আমরা ধরে নিলাম সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে এস। তাহলে দেখো তো এখানে আমরা এস মোল সিলভার ক্লোরাইড থেকে এস মোল সিলভার আয়ন এবং এস মোল ক্লোরাইড আয়ন পাবো। তো এখানে দ্রাব্যতা গুণফল কে এস পি সমান কে, দুইটা আয়নের ঘনমাত্রা গুণফল, এখানে তাদের ঘনমাত্রাগুলো বসাইছি, পাইছি কত এস স্কোয়ার। এখন আমরা শুধু এখান থেকে যেহেতু আমাদের দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, এই দ্রাব্যতা গুণফল থেকে দ্রাব্যতার মানটা বের করব। তো এখান থেকে দেখো এস স্কোয়ার সমান যদি কেএসপি হয় তাহলে এস সমান হবে √2 কেএসপি। তো এখানে কেএসপির মানটা বসাইছি, মান বসানোর পর আমরা পেলাম এটা 1.342 × 10⁻5 মোল পার লিটার। তার মানে এই অংশটা হচ্ছে আমাদেরকে যে প্রথমে যে দ্রবণটা দেওয়া আছে সেই দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত সেটা বের করছি। এই অংশটা বুঝে যায় কিনা দেখো তো, প্রথম অংশটা। স্যার দ্রাব্যতার গুণফল বললে কি এস স্কোয়ার পর্যন্ত থামে যেতে হবে? হ্যাঁ, যদি দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বলতো তাহলে এখানে এস স্কোয়ার লিখে এস এর মানটা বসাই দিতাম এখানে। যদি দ্রাব্যতা দেওয়া থাকতো তাহলে আমরা এস এর মানটা বসাই দিলে কেএসপির মানটা পেয়ে যেতাম, দ্রাব্যতা গুণফল মানটা পেয়ে যেতাম। কিন্তু এখন তো আমাদেরকে দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, এই জন্য আমরা দ্রাব্যতার মান কত সেটা বের করতেছি। এই অংশটা বুঝতে সমস্যা হচ্ছে কিনা দেখো তো। না স্যার। এই অংশটা বুঝছি? কারো কি সমস্যা আছে এই অংশটাতে? সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, যেহেতু কোনো সাড়া নেই তাহলে আমি বুঝতে পারতেছি তোমাদের কারো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রথম অংশ যেখানে আমরা সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা মানটা বের করছি। এখন যখন আমরা এই দুইটা দ্রবণকে তখন মিক্স করে দিব তখন এখানের মধ্যে কি সম আয়ন আছে স্যার? আছে স্যার। কোনটা? সিলভার। 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 তাহলে আমরা জানি যে দুইটা, একটা দুর্বল এবং একটা তীব্র তড়িৎ বিশ্লেষণ থেকে যখন আমরা সম আয়ন পাই তখন ওদের মিশ্রণে দুর্বলটার দ্রাব্যতার মান কমে যায়, যেটা দুর্বল। তাহলে এখানে দুর্বল হচ্ছে সিলভার ক্লোরাইড। তাহলে যখন আমরা এই দুইটা দ্রবণকে মিক্স করে দিব তখন সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মান কমে যাবে। এবং সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মান কমে কত হবে সেটা তো আমরা জানি না, সেজন্য ধরে নিব যে দুইটা দ্রবণকে মিশ্রিত করা হলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মান হয়ে যাবে এক্স। ঠিক আছে, তাহলে আমরা এই পরের পেজে যাই। তাহলে ধরো এই যে আমরা লিখছি যে মনে করি সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা মান হচ্ছে এক্স। যেহেতু সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা মান কমে যাবে সেজন্য কমে মনে করে হয়ে গেল এক্স। এই কথাটা কি বুঝছি? আগে ছিল এস, সিলভার নাইট্রেটের সাথে মেশানোর কারণে দ্রাব্যতা মান কমে গেছে, দ্রাব্যতা মান কমে মনে করে হয়ে গেল এক্স। এখানে এই কারো সমস্যা আছে কিনা? স্যার বুঝি নাই। বুঝি নাই? স্যার বুঝি নাই।
আচ্ছা দেখো, যখন আমরা এখানে দ্রাব্যতা মানটা বের করি, দ্রাব্যতা গুণফলটা দেওয়া ছিল, এই যে প্রথম দিকে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফল দেওয়া ছিল না, সেখান থেকে আমরা দ্রাব্যতা মানটা বের করছি। দ্রাব্যতাটাকে আমরা কি ধরছিলাম? এস। ঠিক আছে, দ্রাব্যতা এস এর মান বের করছি না? জি স্যার। এখন জি যখন স্যার। আমরা এই দুইটা দ্রবণকে মিক্স করে দিব, দেখো সিলভার ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট এই দুইটা যখন মিক্স করে দিব, তখন দেখো সময়ের প্রভাবের কারণে আমরা জানি দুর্বলটার দ্রাব্যতা কমে যায়। এখন দুর্বল কে এই দুইটার মধ্যে? সিলভার ক্লোরাইড। সিলভার সিলভার ক্লোরাইড, ক্লোরাইড। হ্যাঁ সিলভার ক্লোরাইড হচ্ছে দুর্বল, কারণ আমি বলেছিলাম যে কোনো নাইট্রেট লবণ পানিতে মিশে যায়, কাজে নাইট্রেট গুলো দুর্বল না, নাইট্রেট গুলো সবসময় সবল। তাহলে এখানে সিলভার ক্লোরাইড হচ্ছে দুর্বল, সেজন্য সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মান কমে যাবে যদি এই দুইটা দ্রবণকে আমরা মিক্স করি। তাহলে আমরা মনে করি যে দ্রাব্যতার মান কমে হয়ে গেছে এক্স। ঠিক আছে, কত সেটা আমরা বের করবো, এক্স এর মানটা পরে বের করবো। তো ধরে নিলাম যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার মান কমে এক্স হলো। তাহলে এখন দেখো, যদি এই সিলভার ক্লোরাইডকে এখন আমরা এখন সিলভার ক্লোরাইডের মধ্যে যদি আমরা সিলভার এবং ক্লোরিনের ঘনমাত্রা যদি নির্ণয় করতে যাই, তাহলে দেখো সিলভার আয়নের ঘনমাত্রাটা হচ্ছে x প্লাস 0.1। এই কথাটাকে আমি একটু বিশ্লেষণ করতেছি। দেখো একটু বোর্ডের দিকে যদি তাকাই, মনে করি এখানে ছিল সিলভার নাইট্রেট, এখানে ছিল সিলভার ক্লোরাইড। ঠিক আছে, আমি প্রথমে এখানে দ্রাব্যতা S পেয়ে গেছি, এইটাকে এটার সাথে মিক্স করলাম, মিক্স করার পরে ওর দ্রাব্যতা কমে হয়ে গেছে মনে করি x। ঠিক আছে, x হওয়ার পরে এখন আমরা কি করতে পারি যে এই মিশ্রণের মধ্যে দেখো, এখানে যখন এটাকে যখন এটার সাথে মিক্স করে দিব, সিলভার ক্লোরাইড প্লাস এই দুইটা এখানে যখন মিক্স করছি, তখন মিশ্রণের মধ্যে সিলভার আয়নের ঘনমাত্রা মোট কত পাবো আমরা, এটা একটু দেখে নিই। তাহলে এখান থেকে দেখো সিলভার ক্লোরাইড এটা যখন দ্রবীভূত হবে, তখন এখান থেকে আমরা পাবো সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন। তাহলে যেহেতু সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা এ সময় আমরা x বলে ধরে নিছি, আবার বলছি এই মিশ্রণের মধ্যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা যেহেতু আমরা x বলে ধরে নিছি, তাহলে এখানে দেখো x মোল সিলভার ক্লোরাইড থেকে x মোল সিলভার আয়ন এবং x মোল ক্লোরাইড আয়ন পাওয়া যাবে। ঠিক আছে, আবার এখানে যে সিলভার নাইট্রেট আছে, সেই সিলভার নাইট্রেট থেকে আমরা কি কি পাবো, দেখো সিলভার নাইট্রেট এখান থেকে আমরা পাবো সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন। তো এখানে ঘনমাত্রা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, দেখো 0.1, যেহেতু ঘনমাত্রা মান 0.1 দেওয়া আছে, তাহলে আমরা 0.1 মোলার সিলভার নাইট্রেট থেকে এখানে 0.1 মোলার সিলভার আয়ন পাবো। তা দুইটা মিলিয়ে মিশ্রণের মধ্যে মোট সিলভার আয়নের পরিমাণ হচ্ছে x প্লাস 0.1, এখান থেকে পাচ্ছি x আর এখান থেকে 0.1, দুইটা মিলিয়ে এই মিশ্রণের মধ্যে সিলভার আয়নের মোট ঘনমাত্রাটা হচ্ছে x প্লাস 0.1 আর ক্লোরিনের ঘনমাত্রাটা হচ্ছে x। এটা বুঝছি কিনা দেখো, যদি কারো আপত্তি থাকে বা সমস্যা থাকে আমাকে বলতে পারো। স্যার আরেকবার একটু বললেন। আচ্ছা ওকে, সমস্যা নেই, যতবার সমস্যা হবে ততবারই বলবো, কিন্তু বুঝতে হবে। আচ্ছা দেখো, যখন আমরা সিলভার ক্লোরাইড দ্রবণটাকে এই সিলভার নাইট্রেটের সাথে মিক্স করে দিচ্ছি, সিলভার নাইট্রেটের সাথে যখন সিলভার ক্লোরাইডকে মিক্স করা হচ্ছে, তখন আমরা জানি যেহেতু এটা দুর্বল, এই জন্য এটা দ্রাব্যতার মান কমে যাবে। আমরা ধরে নিচ্ছি যে এটা দ্রাব্যতার মান কমে x হয়ে গেছে। তাহলে এখন দেখো এই সিলভার ক্লোরাইড যখন এখানে দ্রবীভূত অবস্থা থাকবে, তখন সেটা এভাবে থাকবে যে সিলভার ক্লোরাইড দ্রবীভূত হয়ে সিলভার আয়ন ক্লোরাইড আয়ন হচ্ছে, যেহেতু এটা দ্রাব্যতা এখন আমরা x করছি, সেজন্য এখানকার x মোল সিলভার ক্লোরাইড থেকে x মোল সিলভার আয়ন এবং x মোল ক্লোরাইড আয়ন পাবো। আবার এই যে সিলভার নাইট্রেট, এটা তো একটা তীব্র বা শক্তিশালী দ্রবণ বলতে পারি আমরা, তীব্র বিশ্লেষ্য বা শক্তিশালী দ্রবণ। তাহলে এটা সম্পূর্ণ আয়নিত হবে, সিলভার নাইট্রেট থেকে আমরা কি পাবো, সিলভার আয়ন এবং নাইট্রেট আয়ন। তাহলে এই যে সিলভার আয়ন এবং আমরা নাইট্রেট আয়ন পাচ্ছি, তাহলে দেখো এখানে সিলভার নাইট্রেটের ঘনমাত্রাটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 0.1। এই জন্য দেখো 1 মোল সিলভার নাইট্রেট থেকে আমি 1 মোল সিলভার আয়ন পাচ্ছি, তাই 0.1 মোল থেকে এখানেও 0.1 পাবো। তা সিলভার নাইট্রেট থেকে আমরা সিলভার আয়নের ঘনমাত্রাটা পাচ্ছি 0.1 আর এখান থেকে পাচ্ছি x। দুইটা মিলিয়ে এই মিশ্রণের মধ্যে সিলভার আয়নের মোট ঘনমাত্রা কত হচ্ছে, দেখো এখান থেকে হচ্ছে x, এখান থেকে 0.1, দুইটা মিলিয়ে হচ্ছে x প্লাস 0.1 আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রাটা হচ্ছে x। এখন দেখো এতটুকু বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা? আর নাইট্রেট স্যার?
নাইট্রেটটা লাগবে না স্যার, আমাদের সিলভার ক্লোরাইডটা বলছে যে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত পরিবর্তন হবে, নাইট্রেটটা লাগবে না। এটা কি বুঝছি স্যার কেন x প্লাস 0.1 ধরছি? জি স্যার। সমস্যা তো নেই। আচ্ছা, এখন এটা যদি বুঝে থাকি তাহলে দেখো তো, এখন যদি আমরা আবার দ্রাব্যতা গুণফল নির্ণয় করি, দ্রাব্যতা গুণফলটা কত আসতেছে যে সিলভার আয়ন ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তো এখানে এখন সিলভার আয়নের ঘনমাত্রাটা পাইছি কত, x প্লাস 0.1, এই যে x প্লাস 0.1 বসাইছি, আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হচ্ছে x টা বসাইছি। এখন এই দুটো গুণ করলে কি আসবে স্যার, x প্লাস 0.1 এর সাথে যদি x গুণ করি তাহলে x এর সাথে x গুণ করলে x স্কয়ার, 0.1 এর সাথে x গুণ করলে 0.1x, এরকম হচ্ছে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন দেখো তাহলে 0.1x এটার তুলনায় x স্কয়ারের মানটা হচ্ছে অনেক ছোট। অনেক ছোট কেন সেটা কি বলতে পারবো স্যার? এটা অনেক ছোট কেন? আচ্ছা, এটা বলতেছি আমাদের এর আগে প্রশ্নটাতে দেখো তো, আমরা এর আগের পেজ যেটাতে ছিলাম, এখানে আমাদের সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের মান কত দেওয়া ছিল স্যার? ওই যে 1.8 ইন্টু 10 ইনভার্স 10, তার মানে এটাই তো ছোট মান, এটা অনেক ছোট মান না? জি স্যার। জি স্যার। এখন দেখো এস এস এর মানটা হচ্ছে ছোট, এই যে এখানে এস এর মান আমরা যেটা পাইছি যে 1.342 ইন্টু 10 ইনভার্স 5, তাহলে এস এর মানটা ছোট এস এর তুলনায়, আবার এক্স টা ছোট। এস এর চেয়ে এক্স টা তো অবশ্যই ছোট হবে, যেহেতু দ্রাব্যতা মান কমে গেছে, এস এর চেয়ে এক্স টা ছোট। আবার এখানে যেহেতু আমরা এক্স স্কয়ার বলতেছি, এক্স স্কয়ার মানটা হবে এক্স এর চেয়ে অনেক ছোট। কারণ তুমি এখন একটু চিন্তা করে দেখো যে তোমার যদি এরকম দেওয়া হয় যে মনে করে এরকম একটা মান দেওয়া আছে তোমাকে 0.01, এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে কত আসবে? এটাকে স্কয়ার করলে 0.0001, তাহলে এটার তুলনায় 0.01 এর তুলনায় এটা কি অনেক ছোট না? জি স্যার। জি স্যার। এটাই বুঝছি কিনা? 0.01 এর চেয়ে 0.01 স্কয়ারের মানটা ছোট হয়, অর্থাৎ 0 কোনো কিছুকে যদি আমরা স্কয়ার করি তখন সেটার মান আরো ছোট হয়ে যায়। জি স্যার। আচ্ছা, এই জন্য 0.1x সেটার তুলনায় x স্কয়ারের মানটা হচ্ছে অনেক ছোট। তো অনেক ছোট বলে ছোট জিনিসকে আমরা সাধারণত বাদ দিতে পারি। যেমন আমি যদি আমার ওজন মাপতে যাই তাহলে আমার পকেটে কলমও আছে বা মার্কারও আছে, সবগুলো মিলে আমি আমার ওজন পাইছি মনে করি 80 কেজি। তো এখন কি আমার ওজনের তুলনায় কলম আর কলম বলি বা মার্কার বা মোবাইল এগুলো ওজন তো অনেক কম না? জি সেক্ষেত্রে স্যার। আমরা ওই ওজনগুলোকে বাদ দিতে পারি, তাহলে ছোটখাটো ওজনগুলোকে বা ছোটখাটো ভরগুলোকে বাদ দেওয়া যায়। এই জন্য এখানে 0.1x এর তুলনায় x স্কয়ারের মানটা অনেক ছোট বলে এই x স্কয়ারের মানটাকে বাদ দেওয়া হয়েছে। তো x স্কয়ারের মানটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে পাবো কত, 0.1x ইকুয়ালস টু KSP, x স্কয়ারটা বাদ, তাহলে এখানে x এর মানটা 0.1টা এখানে চলে আসবে, তাহলে KSP এর মান আমরা আগের পেজে যেটা পেয়েছিলাম সেই মানটাকে 0.1 দিয়ে ভাগ করে আমরা পাচ্ছি 1.81 ইনটু 10 ইনভার্স 9। তাহলে দেখো আমাদের এখন দ্রাব্যতার মানটা হচ্ছে কত, স্যার 1.81। 0.1x equals to KSP can let send। এই যে x স্কয়ারটা যেহেতু অনেক ছোট সেজন্য x স্কয়ারটাকে বাদ দিয়েছি, নগণ্য হিসেবে এটাকে বাদ দেওয়া হয়। বুঝছি স্যার, পাওয়ার জি আসছে স্যার। সেই পাওয়ারগুলোকে বাদ দিয়ে দিব, তো বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি 0.1x ইকুয়ালস টু KSP, সেখান থেকে x এর মানটা বের করছি। তো এখানে দেখো আমরা x এর মানটা কত পাইছি, 1.8 ইনটু 10 ইনভার্স 9, আর এর আগে আমরা দ্রাব্যতা যেটা বের করছিলাম সেখানে কত ছিল, 10 ইনভার্স 5 না? এই যে 1.3 ইনটু 10 ইনভার্স 5, তাহলে 10 ইনভার্স 5 বড় নাকি 10 ইনভার্স 9 বড়, কোনটা বড় স্যার? স্যার ওইখানে কি কেএসপি মান 5 বড়। 5 বড়। তাহলে 1.34 আমরা বলছেন বলতে পারি কি স্যার? দ্রাব্যতা মান কি কমছে না বাড়ছে? স্যার এখানে কমছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবার 0.01 যে প্রশ্ন করতেছে বলো, আবার বলো। স্যার এখানে কেএসপির মান কি ওইটা বসাইছেন স্যার? হ্যাঁ, কেএসপি মানে 1.8 আমাদের প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটা। স্যার এটা কেন বসাইছেন? ওটা কেন বসাচ্ছি মানে একটা যৌগের জন্য তো কেএসপি মানটা ধ্রুব থাকে, একটা নির্দিষ্ট যৌগের জন্য কেএসপি মানটা ধ্রুব থাকে সবসময় একই। নির্দিষ্ট কোনো যৌগের ক্ষেত্রে কেএসপি মানটা ধ্রুবক সবসময় একই থাকবে, এটা কেএসপি চেঞ্জ হয় না সহজে। তাপমাত্রা পরিবর্তন করলে চেঞ্জ হয়, কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার জন্য ধ্রুবক থাকবে। এই অঙ্কটা কি বুঝছি স্যার? জি স্যার। তোমাদেরকে অ্যাসেস নেওয়া হয়েছে নাকি করছো তোমরা, কোনটা?
আচ্ছা এবার একটু পুরো অঙ্কটা দেখো। এসএস নিচে স্যার। আচ্ছা হ্যাঁ, পুরো অঙ্কটা দেখে কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, কারণ এরপরে ম্যাথটা একই রকম সময়ের প্রভাব দিয়ে। আগে এটা ক্লিয়ার হয় কিনা দেখো, পুরোটা দেখো একসাথে, কোনো অংশ বুঝতে সমস্যা হয় কিনা। 1 মিনিটের মধ্যে জানাবা। স্যার একটা এর আগে স্লাইডটা দেন তো স্যার, স্ক্রিনশট নিতাম। নাও, পুরো ম্যাথটা দেখে বলো কোনো সমস্যা আছে কিনা, কারণ একটা ম্যাথ ক্লিয়ার হওয়া মানে তুমি এই ধরনের অনেকগুলো ম্যাথ পারবা। স্যার 1 সমান সমান দুইটা আরেকবার বল। আমি কোনটা স্যার একটু বলো, আমি শুনি নাই, তোমার প্রশ্নটা শুনি নাই, আর একটু জোরে বলো। এই x সমান সমান দুইটা। এই যে এখানকার এটা, জি জি স্যার। এই যে এই লাইনটা। জি স্যার। আচ্ছা এখন দেখো তোমার x এর মানটা এমনিতে কম, দেখো x এর মানটা কত আসছে স্যার, যে আমরা তো রেজাল্টটা পেয়ে গেছি, x এর মানটা আসছে কত 1.8 ইনটু 10 ইনভার্স 9 না। জি আচ্ছা এখন তুমি যদি এটাকে স্কয়ার করো তার মানটা কত হয়ে যাবে, দেখো 10 ইনভার্স 18 পর্যন্ত হয়ে যাবে প্রায়। তো 10 ইনভার্স 18 জি। হওয়া মানে কি স্যার, মানটা অনেক ছোট না। হ্যাঁ সেজন্য আমরা বলতে পারি কি x এর চেয়ে x স্কয়ারের মানটা অনেক ছোট, সেজন্য এটা বাদ, ছোট জিনিসকে আমরা বাদ দিয়ে দিব হিসাবটা সহজ করার জন্য। বুঝছি। এইটাই কি কারো সমস্যা আছে স্যার এই ম্যাথটাতে? না স্যার। ওকে স্যার, তাহলে এটা দেখে নিও, এটা বোর্ড পরীক্ষা আসছে, এবং আমি এরপরে যেটা দিচ্ছি সেটাও বোর্ড পরীক্ষা আসছে, তোমরা বইতে দেখতে পারো, এবং এই ম্যাথগুলো একটু ভালো করে দেখবা, এই ধরনের ম্যাথগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। তাহলে আমি এরপরে যে ম্যাথটা দিচ্ছি সেটা হচ্ছে সম্ভবত যশোর বোর্ড 2017 সাল। তোমরা প্রশ্নটা মিলিয়ে দেখিও। ধরো একটা পাত্রের মধ্যে 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইড দেওয়া আছে, সেখানে সঙ্গে মিক্স করতেছে দেখো স্ট্রংশিয়াম ফ্লোরাইড, তারপর সোডিয়াম ফ্লোরাইডের মধ্যে স্ট্রংশিয়াম ফ্লোরাইড যোগ করতেছে, এবং স্ট্রংশিয়াম ফ্লোরাইডের বেলা আমাদের কেএসপি মানটা দেওয়া আছে 8 ইনটু 10 ইনভার্স 10। তো এখানে মানটা দেখে আমরা বুঝতে পারতেছি স্যার এটা হচ্ছে দুর্বল, যেহেতু কেএসপি দেওয়া আছে, কেএসপিটা কার জন্য হয়, দুর্বলের জন্য না, যেহেতু এটা স্বল্প দ্রবণীয় যৌগ। তো আমরা এখান থেকে বলতে পারি যে আমাদেরকে যে দুইটা যৌগ দেওয়া আছে স্ট্রংশিয়াম ফ্লোরাইড এবং সোডিয়াম ফ্লোরাইড, এখানের মধ্যে স্ট্রংশিয়াম ফ্লোরাইড হচ্ছে দুর্বল এবং সোডিয়াম ফ্লোরাইড হচ্ছে সবল। তো এখানে কি স্যার সম আয়ন আছে? জি স্যার। কোনটা? জি স্যার। ফ্লোরিন। ফ্লোরিন সম আয়ন আছে। তাহলে এখন আমাদের প্রশ্নটা করছে যে ওদের মিশ্রণের মধ্যে স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার মানের পরিবর্তন হবে কিনা, মানে কিরূপ পরিবর্তন হবে। তাহলে এখন দেখো আগের অঙ্কটার মতো, আগের অঙ্কটাতে যেভাবে আমাদের একটা কেএসপি দেওয়া ছিল, এখন একটা কেএসপি দেওয়া আছে, এই কেএসপি থেকে আমরা প্রথমে স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতার মান অর্থাৎ এস এর মানটা বের করে ফেলবো, এরপর আগেরটার মতো করে দেখি। তাহলে প্রথম অংশটা দেখিনি, যে স্ট্রংশিয়াম ফ্লোরাইড আয়নিত হচ্ছে, যে স্ট্রংশিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়ন উৎপন্ন হয়, এটা কি বুঝছি কিনা দেখো স্যার। প্রথম লাইনটা যে এস মোল থেকে এস মোল, যেহেতু আমরা Ab2 গুলো পড়ছি, Ab2 টাইপের যোগের মতো এটা। জি স্যার। যে স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা যদি আমরা এস বলে ধরি, তাহলে দেখো কেএসপি এর মান এখানে স্ট্রংশিয়াম আয়ন ফ্লোরাইড আয়ন স্কয়ার, তাহলে এখানে মানগুলো বসানোর পর আমরা পাচ্ছি 4s3। এতটুকু তো আমরা আগে করছি যে Ab2 টাইপের যোগের জন্য দ্রাব্যতা গুণফল হচ্ছে 4s3। স্যার আমার প্রশ্ন হচ্ছে কিউবটা কোথায় যায়? কোনটা এই স্যার? পাওয়ারটা তো, এই পাওয়ারটা পাওয়ারটা কোথায় গেল? জি স্যার।
পাওয়ারটা স্যার এখানে হয়ে গেছে না, এই যে S 2S এটাকে স্কয়ার করে কত হবে? ছোট করি দেওয়া। বুঝিনি স্যার, এই যে 2S কে স্কয়ার করলে কত হয়? দেখছি স্যার, পাওয়ার দেখছি স্যার, ছোট করে দেওয়া দেখি নাই, ও রুটের উপরে দেওয়া। আচ্ছা, তো এখানে 4s কিউব, তাহলে 4s কিউব সমান হচ্ছে কি KSP, তাহলে আমরা KSP s সমান কত পাবো, যে কিউবিক রুট KSP ডিভাইড বাই 4। এটা আমরা এর আগে একটা স্লাইডে দেখাইছিলাম গতদিন পক্ষান্তর করে আমরা এটা পাই যে s সমান হচ্ছে কিউবিক রুট KSP ডিভাইড বাই 4। এখন KSP এর মানটা দেওয়া আছে, মানটা বসিয়ে দিলে রেজাল্টটা কত আসে দেখো তো স্যার। আমি এটা করতে পারি না, বাসায় ক্যালকুলেটর ছিল না সেজন্য। এটা কত আসে দেখো তো একটু, 8 × tan ইনভার্স 10 ডিভাইড বাই 4, এটাকে কিউবিক রুট করবে, রেজাল্টটা কত আসে একটু বলো তো। এই কাজটা করে একটু বলো তো আমাকে কত আসে এটা। স্যার কেমিস্ট্রি খাতা কাটছেন? কাটতেছি। স্যার এটা কত আসে রেজাল্টটা একটু বলবে। স্যার 5.48 into 10 to the power minus 4. স্যার 0 আসে 0। একটু ঠিকভাবে করে বলো, দুইজন যেহেতু দুই রকম পাইছো একটু ঠিকভাবে করো। আচ্ছা এটা করে নিও তোমরা, যেহেতু সময় প্রায় শেষ পর্যায়ে আমি চলে যাচ্ছি। এটা তো করতে পারবো নাকি স্যার, অ্যাসাইনমেন্টটা তো বের করতে পারবো, ক্যালকুলেটর দিয়ে করে নিব। এখন দেখো, মনে করি যে সোডিয়াম ফ্লোরাইডের দ্রবণে স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা মান কমে x হয়ে গেছে, আগেরটার মতো করে ধরলাম যে মিশ্রণের মধ্যে স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা x হলো। তাহলে এখন দেখো এখান থেকে স্ট্রংশিয়াম আয়নের ঘনমাত্রা আমরা পাচ্ছি x এবং ফ্লোরাইডের এটা 2x + 1, এটা কেন হলো এটা একটু এক্সপ্লেনেশনটাতে আসি। আবার একটু বোর্ডের দিকে তাকাই। দেখো স্ট্রংশিয়াম ফ্লোরাইড তার সাথে মিক্স করতেছি সোডিয়াম ফ্লোরাইড। তাহলে যেহেতু আমরা মিশ্রণের মধ্যে স্ট্রংশিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতাটাকে x বলে ধরে নিয়েছি, তাহলে x বলে ধরে নেওয়ার কারণে দেখো স্ট্রংশিয়াম ফ্লোরাইড আই নিতে হবে, স্ট্রংশিয়াম আয়ন এবং 2 ফ্লোরাইড আয়ন হচ্ছে 1 মোল স্ট্রংশিয়াম ফ্লোরাইড থেকে আমরা 1 মোল স্ট্রংশিয়াম আয়ন এবং 2 মোল ফ্লোরাইড আয়ন পাচ্ছি। কাজে এখানে যেহেতু আমরা দ্রাব্যতা x বলে ধরছি, এখানে x পাবো, এখানে 2x, ঠিক আছে। আবার সোডিয়াম ফ্লোরাইড এটা যেহেতু একটা শক্তিশালী যৌগ, সেজন্য সোডিয়াম ফ্লোরাইড এটা সম্পূর্ণ আই নিতে হবে, আমরা পাবো সোডিয়াম আয়ন এবং ফ্লোরাইড আয়ন। তো এখানে 1 মোল সোডিয়াম ফ্লোরাইড থেকে আমরা 1 মোল ফ্লোরাইড আয়ন পাচ্ছি। আমরা সোডিয়ামটা লিখতেছি না কারণ সোডিয়ামটা আমাদের লাগতেছে না সেজন্য। তাহলে এখন দেখো আমাকে এখানে ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, তাহলে এখান থেকে আমরা পাবো 0.1 মোলার ফ্লোরাইড আয়ন। এখন দুইটা মিলিয়ে মিশ্রণের মধ্যে ফ্লোরাইড আয়নের মোট পরিমাণটা কত দেখো, 2x + 0.1। এখন আমরা ফ্লোরাইড আয়নের মোট পরিমাণটা পাচ্ছি 2x + 0.1। এটা থেকে কারো সমস্যা আছে কিনা দেখো তো। 2x কেমনে? ওই যে স্ট্রংশিয়াম ফ্লোরাইড 1 মোল থেকে 2 মোল ফ্লোরাইড আয়ন বেশি। ঠিক আছে, বুঝছি এটা। জি আচ্ছা, তো এটা যদি বোঝা যায় এরপরে দেখো স্যার প্রশ্নে যদি স্যার কিছু না বলে তাহলে স্যার কোনটা দুর্বল কোনটা সবল কিভাবে বুঝবো? প্রশ্নে স্যার দ্রাব্যতা গুণফল দেওয়া থাকলে বুঝবো সেটা হচ্ছে দুর্বল, যার দ্রাব্যতা গুণফল দেওয়া থাকবে সেটা দুর্বল। KSP দেওয়া থাকলে না, তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ, KSP দেওয়া থাকা মানে এটা হচ্ছে দুর্বল। কারণ আমরা KSP সংজ্ঞার মধ্যে পড়ছিলাম যে স্বল্প দ্রবণীয় যৌগের জন্য স্বল্প দ্রবণীয় যৌগের সম্পৃক্ত দ্রবণে আয়নগুলোর ঘনমাত্রা গুণফল, তার মানে ওটা দুর্বল। তাহলে দেখো এরপরের স্লাইড আমরা এখান থেকে ধরে নিচ্ছি যে স্ট্রংশিয়াম আয়নের দ্রাব্যতাটা হচ্ছে দেখো x এবং ফ্লোরাইডের দ্রাব্যতাটা হচ্ছে 2x + 0.1। তাহলে আগের মতো করে যদি দ্রাব্যতা গুণফল নির্ণয় করি, তাহলে এখন দেখো এখানে কি আসে, যে স্ট্রংশিয়াম আয়নের দ্রাব্যতা সেটা x, আর এখানে ফ্লোরাইড আয়নের পরিমাণটা হচ্ছে 2x + 0.1, এখানে বাইরে স্কয়ার আছে, স্কয়ার করলাম। এখন স্যার এটাকে কি a + b হোল স্কয়ার সূত্র দিয়ে লেখা